প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই ট্যাগ কোয়েশ্চেন কি। কথোপকথনের সময় বাক্যের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয় বা জুড়ে দেওয়া হয়, সেটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ইংরেজিতে ট্যাগ মানে হচ্ছে কোনো কিছু জুড়ে দেওয়া, কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। অর্থাৎ বাক্যের শেষে যখন আমরা কোনো প্রশ্ন জুড়ে দেই তখন সেটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। যেমন, রহিম প্লেস ক্রিকেট ডাজন্ট হি? বাংলায় রহিম ক্রিকেট খেলে, তাই না? এই যে একটু জোর দিয়ে শেষে আমরা বলছি তাই না, ইংরেজিতে বলছি ডাজন্ট হি, এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনের নিয়মগুলো জানার আগে আমরা ট্যাগ কোয়েশ্চেনের গঠনের জন্য বেশ কিছু অক্সিলারি ভার্ব এর সংক্ষিপ্ত রূপ সম্পর্কে আলোচনা করে নিই। এখানে বেশ কিছু অক্সিলারি ভার্ব রয়েছে এবং মডেল অক্সিলারি ভার্বও আছে। এগুলো সংক্ষিপ্তভাবে কিভাবে লিখতে হয় সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমি এখানে কয়েকটি নিয়ে আলোচনা করছি। এম নটকে আমরা সংক্ষেপে লিখব আরেন্ট অথবা এইন্ট, ইজ নটকে ইজন্ট, ডু নটকে ডোন্ট, ডিড নটকে ডিডন্ট, এভাবে আমরা ব্যবহার করব। এখানে একটি রয়েছে মডেল ভার্ব শুড নট। শুড নটকে আমরা সংক্ষেপে লিখব শুডন্ট। এখানে এভাবে আমরা সংক্ষিপ্ত রূপে ট্যাগ কোয়েশ্চেন করার সময় অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার করব। তো প্রথমে আমরা একটি নিয়ম দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু প্রাইমারি অক্সিলারি ভার্বস, যেমন ডু, ডাস, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি রয়েছে। যত রকমের অক্সিলারি ভার্ব রয়েছে সেগুলো নট সহ আমরা সংক্ষিপ্তভাবে ব্যবহার করব। যেমন প্রথম বাক্যটি হচ্ছে আই এম এ স্টুডেন্ট। এখানে এম আমরা এটাকে নট সহ সংক্ষিপ্ত রূপে আরেন্ট বলি অথবা এইন্ট। এখানে সাবজেক্ট আই আছে, সাবজেক্ট তাই এখানে আই ব্যবহার করতে হবে। পরের বাক্যটিতে ইউ হ্যাভ ডান ইট, হ্যাভেন্ট ইউ? এখানে হ্যাভ হচ্ছে সাহায্যকারী ভার্ব, তাই আমরা হ্যাভেন্ট লিখব এবং ইউ থাকলে সেটাই ব্যবহার করতে হবে। পরের বাক্যটি দে ওয়ার প্লেইং ফুটবল। এখানে ওয়ার এর সংক্ষিপ্তভাবে আমরা এটাকে লিখব ওয়ারেন্ট এবং সাবজেক্ট দে থাকলে সেটাই ব্যবহার করতে হবে। পরের বাক্যটি আছে হি হ্যাড গন দেয়ার। এখানে হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাড এর সংক্ষিপ্তভাবে আমরা এটাকে লিখব হ্যাডন্ট এবং সাবজেক্ট হি থাকলে সেটাই ব্যবহার করতে হবে। পরের রুলটি হচ্ছে, এখানে আমরা সরাসরি বাক্য নিয়ে আলোচনা করি। বাক্য বুঝে পড়লে রুলগুলো মুখস্থ করার প্রয়োজন নেই। প্রথম বাক্যটি আমরা দেখতে পাচ্ছি হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ। এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স, আশ্চর্যবোধক বাক্য, এবং এই বাক্যে ইজ হচ্ছে ভার্ব এবং দ্য পিকচার হচ্ছে সাবজেক্ট। যেহেতু আমরা জানি ইজ থাকলে সংক্ষিপ্ত রূপ এভাবে ইজন্ট লিখতে হয়, তাই ইজন্ট হয়েছে। এবং দ্য পিকচার যেহেতু এটি মানুষ নয়, হি অথবা সি ব্যবহার করা যাবে না, দ্য পিকচার এটি বস্তু, তাই এর পরিবর্তে ইট ব্যবহার করতে হবে। পরের বাক্যটি হাউ নাইসলি দ্য বার্ড সিংস। এখানে সিংস হচ্ছে ভার্ব এবং এই ভার্বের সাথে আমরা দেখতে পাচ্ছি এস এবং ইএস যুক্ত আছে এবং দ্য বার্ড হচ্ছে সাবজেক্ট। আমরা জানি নিয়ম অনুযায়ী ভার্বের শেষে যদি এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে ডাজন্ট ব্যবহার করতে হবে এবং দ্য বার্ডের জন্য এখানে ইট ব্যবহার হয়েছে। পরবর্তী নিয়ম, এখানে বেশ কিছু মডেল অক্সিলারি ভার্ব রয়েছে। আমরা জানি মডেল অক্সিলারি ভার্বগুলো হলো মে, ডেয়ার, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ইউজ টু ইত্যাদি। প্রথম বাক্যটি ইউ মাস্ট হ্যাভ হার্ড
দ্য নেম অফ জালালউদ্দিন রুমি। এখানে মাস্ট হচ্ছে মডেল ভার্ব, আমরা সংক্ষিপ্ত রূপে এটাকে লিখব মাস্টন্ট, এবং সাবজেক্ট ইউ থাকলে সেটাই ব্যবহার করব। পরের বাক্যটি, নান কুড প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম। এখানে আমরা দেখতে পাচ্ছি কুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আমরা স্বাভাবিকভাবে এখানে লেখার কথা কুডন্ট, কিন্তু নটটা আমরা ব্যবহার করব না, এই কারণে এখানে নান আছে। নান মানে নো, নটের কাজ করে, অর্থাৎ না বোঝায় এমন কোনো শব্দ থাকলে আমরা নটের ব্যবহার করব না। এবং এখানে খেয়াল রাখতে হবে, যদি নান দিয়ে বাক্যটি শুরু হয় তাহলে এটার বদলে এখানে আমরা দে ব্যবহার করব। পরের বাক্যটি খেয়াল করো, আই শ্যাল ডু দ্যাট। এখানে শ্যালকে আমরা সংক্ষিপ্তভাবে এভাবে লিখব শ্যান্ট, এবং আই যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই আই ব্যবহার করতে হবে, শ্যান্ট আই। তারপরের নিয়মটি আমরা এখানে দেখতে পাচ্ছি, হোয়াট অ্যান আইডিয়া। অনেক সময় এরকম বাক্যের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব উল্লেখ থাকে না, যদি উল্লেখ না থাকে তাহলে আমরা এটা কল্পনাতে ধরে নিতে হবে। যেমন হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ, আমরা মনে করব এখানে ইট ইজ ছিল কিন্তু প্রশ্নে উল্লেখ নেই, তারপরে এটাকে ধরে নিতে হবে। এজন্য ইজ কল্পনা করে ধরে নিলাম, এবং ইজ থাকলে আমরা জানি সংক্ষিপ্ত রূপে ইজন্ট লিখতে হয়, এবং এন আইডিয়া এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করেছি। হোয়াট এ পিটি, ঠিক অনুরূপভাবে হোয়াট এ পিটি ইট ইজ অথবা ইট ওয়াজ এরকম করে কল্পনা করে নিতে পারি। সুতরাং যদি আমরা এটা প্রেজেন্ট টেন্স হিসাবে কল্পনা করি, সাবজেক্ট হিসাবে ইট এবং ভার্ব ইজ কল্পনা করতে পারি, তাই ইজন্ট এবং এপিটির জন্য ইট ব্যবহার করা হয়েছে। তারপরে রুল 5, যদি বাক্যটি এরকম থাকে যেমন হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, এখানে আমরা আগেরটার মতোই দেখতে পাচ্ছি সাবজেক্ট ইট এবং ভার্ব আছে ইজ। আমরা জানি ইজ থাকলে সংক্ষেপে লিখতে হয় ইজন্ট, এবং এখানে যেহেতু সাবজেক্ট ইট আছে সেটাই ব্যবহার করতে হবে। হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, এটাও আগের মতোই আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ ব্যবহৃত হয়েছে, ইজ থাকলে আমরা সংক্ষেপে বলি ইজন্ট, যেহেতু দ্য পিকচার একটি বস্তু সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার এটা, এবং এই জন্য ইট ব্যবহার করতে হবে। পরবর্তীতে রুল 6, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যটি খেয়াল করি, আই নিড আ নোটবুক। এখানে নিড যেহেতু ভার্বটি বি1 ফর্মে আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে এবং ভার্বের শেষে এস বা ইএস যুক্ত নেই, নিয়ম অনুযায়ী আমরা ডোন্ট ব্যবহার করব। অর্থাৎ ভার্বটি যদি বি1 থাকে এবং ভার্বের শেষে যদি এস বা ইএস যুক্ত না থাকে তাহলে আমরা ডোন্ট ব্যবহার করব, এবং সাবজেক্ট আই থাকলে সেটাই ব্যবহার করতে হবে। পরের বাক্যটি শি নিডস আ পিয়ানো। এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি নিডস হচ্ছে মূল ভার্ব এবং এই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত আছে, সুতরাং নিয়ম অনুযায়ী ডাজন্ট ব্যবহার করতে হবে, এবং সাবজেক্ট শি থাকলে সেটাই ট্যাগ কোশ্চেনে ব্যবহার করতে হবে। পরবর্তীতে রুল 7, এখানে আমরা 3টি বাক্য দেখতে পাচ্ছি। এই বাক্যগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হলো বাক্যটি সাধারণত ভার্ব দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স অধিকাংশই ভার্ব দিয়ে শুরু হয়, তাছাড়াও কখনো কখনো কাইন্ডলি, প্লিজ এগুলো দিয়েও শুরু হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডু নট গো দেয়ার। এখানে যেহেতু এটি ভার্ব, গো একটি ভার্ব এবং এটা নাবোধক বাক্য হয়েছে, এই জন্য ডু নট তারা ব্যবহার করেছে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি এরকম নাবোধক থাকে তাহলে সেক্ষেত্রে উইল ইউ ব্যবহার করব। আমরা পরের বাক্যটি নিয়ে আলোচনা করি, আরো সহজ হবে। ওপেন দ্য ডোর। এখানে দেখতে পাচ্ছি ওপেন এই শব্দটি হচ্ছে ভার্ব, ভার্ব দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটি ইম্পারেটিভ সেন্টেন্স। যদি বাক্যটি নেগেটিভ না থাকে সেক্ষেত্রে আমরা
ওন্ট ব্যবহার করব। উইল নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট, এবং এখানে ইউ ব্যবহার করতে হবে। এই বাক্যটিতে আমরা উইল ইউ ব্যবহার করতে পারতাম, তবে ওন্ট ইউ ব্যবহার করাই ভালো। আর যদি বাক্যটি নেগেটিভ থাকে তাহলে আমরা নট বাদ দিয়ে শুধু উইলটা ব্যবহার করব। অনুরূপভাবে ডু নট টেল এ লাই, এই বাক্যটি যেহেতু টেল এটি মূল ভার্ব এবং এটি নাবোধক করা হয়েছে ডু নট ব্যবহার করে, তাই শুধু আমরা উইল ইউ ব্যবহার করব। তারপর রুল 8, এখানে দেখতে পাচ্ছি লেটস, আমরা সংক্ষিপ্তভাবে লেট অ্যাপোস্ট্রফি এস অথবা লেট আস এভাবেও লেখা থাকতে পারে বাক্য। অর্থাৎ এখানে কথা হচ্ছে লেট এর সাথে যদি আস থাকে তাহলে উত্তর শ্যালুই হবে। লেট এর সাথে আস ব্যবহৃত হলে আমরা সবসময় ট্যাগ কোশ্চেনে লিখব শ্যালুই। এখানে লেট আসকে এভাবেও লেখা থাকতে পারে লেটস সংক্ষিপ্ত রূপে, উত্তর একই হবে। এটা খুবই সোজা। তারপর যাচ্ছি রুল 9, এখানে খেয়াল রাখতে হবে আমরা আগেরটাতে দেখেছি লেটের সাথে আস থাকলে শ্যালুই হয়, কিন্তু লেটের সাথে আস না থাকলে অর্থাৎ অন্য কিছু থাকলে যেমন কোনো ব্যক্তির নাম হিম হার দে ইত্যাদি, সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেনের সময় উইল ইউ ব্যবহার করব। যেমন এখানে লেটের সাথে আস নেই, লেট আরমান টেক এ ডিসিশন, এক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনে আমরা লিখব উইল ইউ। লেট হার অর্থাৎ লেটের সাথে অন্য কিছু থাকলে, আস না থেকে অন্য কিছু থাকলে আমরা ট্যাগ কোয়েশ্চেনে উইল ইউ ব্যবহার করব। রুল 10, দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আমরা সাবজেক্ট হিসাবে দেয়ার ব্যবহার করব। এই বিষয়গুলো মনে রাখতে হবে। যেমন এখানে আছে ইস, আমরা জানি ইস থাকলে ইজন্ট লিখতে হয়, সাবজেক্ট দেয়ার থাকলে সেই দেয়ারই ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। পরের বাক্যটি আছে দেয়ার আর 3 বিগস রুম ইন আওয়ার স্কুল লাইব্রেরি, এখানে আমরা দেখতে পাচ্ছি আর, তাই নিয়ম অনুযায়ী আমাদের আরেন্ট লিখতে হবে সংক্ষিপ্তভাবে, এবং দেয়ার সাবজেক্ট থাকলে দেয়ারই লিখতে হবে। পরের নিয়ম হচ্ছে 11, ইয়েস ইট ইজ আওয়ার ডিউটি টু স্টাডি ইন এ ডিসিপ্লিনড ওয়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইস আছে, আমরা জানি ইস থাকলে সংক্ষিপ্ত রূপে কি ইজন্ট লিখতে হবে, এবং সাবজেক্ট যেহেতু ইট আছে সেজন্য ইট ব্যবহার করা হয়েছে। পরের বাক্যটি ইট ইজ ফেয়ারলি এ রিসেন্ট ইনভেনশন, আমরা দেখতে পাচ্ছি এখানে ইস ব্যবহার হয়েছে, তাই সংক্ষিপ্ত রূপে লিখতে হবে ইজন্ট, এবং সাবজেক্ট ইট থাকলে সেই ক্ষেত্রে ইটই ব্যবহার করতে হবে। তারপর রুল 12, কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজ এর সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন গঠন করতে হয়। যেমন ইফ ইউ কাম আই উইল গো, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি যখন কোনো বাক্যে একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব এবং একটি কনজাংশন ব্যবহৃত হয় তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স থাকে। কমপ্লেক্স সেন্টেন্সের দ্বিতীয় যে ক্লোজ আছে প্রিন্সিপাল ক্লোজ, এখানে দেখতে পাচ্ছি আই উইল গো, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। সুতরাং এটিকে ধরেই আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। যেহেতু এখানে উইল আছে আমরা সংক্ষেপে ওন্ট লিখি এবং সাবজেক্ট আছে আই, তাই এখানে আই ব্যবহার হয়েছে। আর দ্বিতীয় বাক্যটিতে হি স্যাড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক ডিডন্ট হি, এখানে হি স্যাড হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাই এটি ধরে আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। এখানে স্যাড যেহেতু এটা ভার্বের বি2 আছে, তাই আমরা নিয়ম অনুযায়ী ডিডন্ট ব্যবহার করব, এবং সাবজেক্ট হি আছে বিদায় এখানেও হি লিখতে হবে। তারপরে রুল 13, কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত সেকেন্ড ক্লজ এর সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। আমরা দেখতে পাচ্ছি বাক্যটি জনি ইজ ডিসঅনেস্ট বাট হিজ সিস্টার ইজ অনেস্ট। আমরা জানি সাধারণত এন বাট ওর কনজাংশন ব্যবহার করে যখন একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব থাকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে একাধিক, তখন সেটি কম্পাউন্ড সেন্টেন্স হয়। এই কম্পাউন্ড সেন্টেন্সটিতে আমরা
দ্বিতীয় ক্লজটি সাধারণত ব্যবহার করব, যেমন এখানে আছে হিজ সিস্টার ইজ, আমরা জানি ইজ থাকলে ইজন্ট ব্যবহার করতে হয়। যেহেতু এখানে সাবজেক্ট মেয়ে তাই শি ব্যবহার হয়েছে। রহিম ইজ শর্ট বাট হিজ ব্রাদার ইজ টল, এখানে দ্বিতীয় ক্লোজটি হচ্ছে হিজ ব্রাদার। ইজ থাকলে আমরা জানি লিখতে হয় ইজন্ট, এবং হিজ ব্রাদার এর পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি। তারপর রুল 14, as well as and not, with, together with, along with, accompanied by, in addition to, rather than ইত্যাদি দ্বারা দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন হবে। এখানে একটি বাক্য আছে, হি as well as his friends has done the work, সে পাশাপাশি তার বন্ধুরা কাজটি সম্পন্ন করেছে। as well as এর অর্থ অনেকটা এবং বা পাশাপাশি এরকম হয়। বাংলা যেমন সে পাশাপাশি তার বন্ধুরা কাজটি সম্পন্ন করেছে। as well as দ্বারা দুটি সাবজেক্ট যদি যুক্ত থাকে, যেমন একটা হচ্ছে হি আর একটা হচ্ছে হিজ ফ্রেন্ডস, তাহলে আমরা প্রথম সাবজেক্ট ধরে ট্যাগ কোয়েশ্চেন করব। আমরা জানি হ্যাজ থাকলে লিখতে হয় হ্যাজন্ট, এবং এখানে যেহেতু প্রথম সাবজেক্ট ধরে করতে হবে তাই এখানে হি ব্যবহার করা হয়েছে। তারপর রুল 15, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট, আইদার ডট ডট ওর, নাইদার ডট ডট নর, ওর দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট হয়। যেমন নট অনলি রফিক বাট অলসো হিজ ফ্রেন্ডস আর ফন্ড অফ ফুটবল, আরেন্ট দে, এক্ষেত্রে নট অনলি বাট অলসো, আইদার, নাইদার এগুলো দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে দ্বিতীয় অংশের দ্বিতীয় সাবজেক্ট দ্বারা আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। এখানে আর আছে, আমরা জানি আর থাকলে লিখতে হয় আরেন্ট, এবং হিজ ফ্রেন্ডস যেহেতু এটা বহুবচন তাই আমরা এখানে দে ব্যবহার করেছি। তারপর রুল 16, এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, নোবডি, সামওয়ান, নান ইত্যাদি যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করতে হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে খেয়াল করুন, এভরিবডি ডিসলাইকস এ লায়ার, এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের শেষে এস বা ইএস যুক্ত আছে। নিয়ম অনুসারে এটা ডাজন্ট হওয়ার কথা, কিন্তু যখন বাক্যে সাবজেক্ট এভরিবডি থাকে আমরা জানি এভরিবডি এর জন্য দে ব্যবহার করতে হয়, আর দের সাথে কখনোই ডাজন্ট বসে না, তাই সেটি পরিবর্তন করে ডোন্ট লিখতে হবে এবং এখানে এভরিবডির জন্য দে ব্যবহার করতে হবে। অনুরূপভাবে এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, প্রত্যেক ছাত্রই চায় পরীক্ষায় ভালো করতে। এখানে এভরি থাকার কারণে সাবজেক্ট হয়েছে দে। ওয়ান্টস যেহেতু ভার্ব, এটি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, নিয়ম অনুযায়ী ডাজন্ট হওয়ার কথা, কিন্তু এভরিবডি থাকার কারণে দে হয়েছে। আমরা জানি দের সাথে কখনো ডাজন্ট বসে না, তাই এটি পরিবর্তন করে ডোন্ট বসেছে। অনুরূপভাবে নোবডি লাইকড হিম, এখানে আমরা দেখতে পাচ্ছি লাইকড এই ভার্বটি বি2 ফর্মে রয়েছে, অর্থাৎ ফার্স্ট ফর্মে আছে, সেজন্য আমরা ডিড ব্যবহার করেছি। আমরা নটটা বাদ দিয়েছি এই কারণে নোবডি নটের কাজ করেছে, অর্থাৎ না বুঝিয়েছে, সেজন্য নট বাদ দিয়েছি, এবং নোবডি থাকলে আমাদের সাবজেক্ট হিসাবে এখানে এর পরিবর্তে দে ব্যবহার করতে হবে। তারপর রুল 17, সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং ইত্যাদি এর ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে আমরা ইট ব্যবহার করব। প্রথম বাক্যটি নাথিং ইজ সার্টেইন, এখানে যেহেতু ইজ আছে আমরা জানি ইজ থাকলে ইজন্ট হওয়ার কথা, কিন্তু যেহেতু নাথিং মানে নটের কাজ করেছে, না বুঝিয়েছে, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট নাথিং থাকলে এটার জন্য ইট ব্যবহার করব, এবং যেহেতু নাথিং নট এর কাজ করেছে তাই নটটা বাদ দিতে হবে, অর্থাৎ ইজ ইট শুধু লিখতে হবে। অনুরূপভাবে নাথিং হ্যাজ বিন ফিনিশড, এখানে যেহেতু হ্যাজ আছে আমরা জানি হ্যাজ থাকলে
হ্যাজেন্ট লিখতে হয়, কিন্তু নাথিং যেহেতু নটের কাজ করেছে তাই আমরা নট ব্যবহার করব না, আর নাথিং থাকলে ইট ব্যবহার করতে হবে, তাই এখানে হ্যাজ ইট হয়েছে। রুল 18, মোস্ট অফ ইউ, অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ ইত্যাদি থাকলে আমরা সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহার করব। যেমন মোস্ট অফ ইউ নো ফ্রেঞ্চ, এখানে নো এটি হচ্ছে মূল ভার্ব এবং এই ভার্বটি বি1 ফর্মে আছে। এই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত নেই, তাই ডোন্ট ব্যবহার হয়েছে, এবং মোস্ট অফ এর পরে ইউ থাকার কারণে এখানে ইউ ব্যবহার হয়েছে। অনুরূপভাবে অল অফ ইউ নো ইংলিশ, যেহেতু নো এই ভার্বটি বি1 ফর্মে আছে এবং ভার্বের শেষে এস বা ইএস যুক্ত নেই, সে কারণে ডোন্ট ব্যবহার হয়েছে, এবং সাবজেক্ট ইউ এখানে অল অফ এর পরে ইউ আছে, তাই এখানে ইউ ব্যবহার করতে হবে। তারপর রুল 19, এখানে আমরা সরাসরি বাক্যে চলে যাই। এখানে লেখা আছে মোস্ট অফ দেম হ্যাভ ভিজিটেড দ্য জু। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ, আমরা জানি হ্যাভ থাকলে লিখতে হয় হ্যাভেন্ট, এখানে মোস্ট অফ এর পরে দেম আছে এবং এই জন্য আমাদেরকে এখানে দে ব্যবহার করতে হবে। পরের বাক্যটি দেখতে পাচ্ছি নান অফ দেম হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে নান যেহেতু নটের কাজ করেছে, না বুঝিয়েছে, সেই ক্ষেত্রে আমরা নটটা বাদ দিব, হ্যাভ আমরা তাই লিখেছি, এবং আমরা জানি এখানে নান অফ এর পরে দেম আছে, দেম থাকলে আমরা সাবজেক্ট এখানে দে ব্যবহার করতে হবে পরিবর্তন করে, অর্থাৎ হ্যাভ দে। রুল 20, এটা খুবই সোজা। কোনো দেশের নাম সাবজেক্ট হিসাবে থাকলে সেই ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব, এটাই নিয়ম। যেমন এখানে আছে ইস, আমরা জানি ইস থাকলে সংক্ষিপ্ত রূপে ইজন্ট বসে, এবং কোনো দেশের নাম থাকলে সে তার পরিবর্তে সি ব্যবহার করতে হয়। যেমন বাংলাদেশ হ্যাজ সো মেনি রিভার্স, এখানে হ্যাজ আছে তাই আমরা হ্যাজেন্ট সংক্ষেপে লিখেছি। বাংলাদেশ যেহেতু একটি দেশের নাম, তাই এর পরিবর্তে সি ব্যবহার হয়েছে। রুল 21, এখানে মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, আর্থ ইত্যাদি যদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে এর পরিবর্তেও সি ব্যবহার করতে হবে, এটাই নিয়ম। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার, এখানে ইজ আছে বিদায় আমরা ইজন্ট ব্যবহার করেছি নিয়ম অনুযায়ী। আমরা যেহেতু নিয়ম অনুযায়ী আর্থ থাকলে সেটার জন্য সি ব্যবহার করতে হবে, এ কারণে সি হয়েছে। দ্য পদ্মা, এখানে পদ্মা হচ্ছে একটি নদীর নাম, তাই আমরা সাবজেক্ট হিসাবে নদীর নাম থাকার কারণে এখানে সি ব্যবহার হয়েছে, ইজ থাকলে আমরা জানি ইজন্ট। রুল 22, কমন জেন্ডার হিসাবে সিঙ্গুলার নাউন ব্যবহৃত হলে সাবজেক্ট হি বসে। যেমন ম্যান ইজ মোর্টাল, এখানে ম্যান সিঙ্গুলার, তাই সেক্ষেত্রে হি ব্যবহার হয়েছে। আমরা জানি ইজ থাকলে সংক্ষিপ্ত রূপে ইজন্ট লিখতে হয়। রুল 23, সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে দ্যাট, দিস থাকলে ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট ইট হয়। সাবজেক্ট যদি দিস, দোজ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট দে হয়। যেমন দিস আর মাই বুকস, এখানে আমরা জানি আর আছে তাই নিয়ম অনুযায়ী আরেন্ট লিখতে হবে। তারপর দিস যেহেতু বহু বচন তাই এটার পরিবর্তে দে ব্যবহার করতে হবে। দ্যাট ওয়াজ মাই পেন্সিল, এখানে ওয়াজ আছে, আমরা জানি ওয়াজ থাকলে ওয়াজেন্ট লিখতে হয় সংক্ষিপ্ত রূপে, দ্যাট থাকলে এর পরিবর্তে ইট ব্যবহার করতে হবে। রুল 24, এখানে আমরা সরাসরি বাক্যে চলে যাই। আই বিলিভ ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, ওন্ট ইউ, এখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ফার্স্ট ক্লজ হোপ, বিলিভ, থিঙ্ক, সি ইত্যাদি ভার্বের পর দ্যাট কনজাংশনটি উজ্জ থাকলে সেকেন্ড ক্লোজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন গঠন করতে হয়। এখানে আই বিলিভ দ্যাট, এখানে দ্যাটটা উজ্জ আছে, এখানে এটা দেয়া না থাকলেও বুঝতে হবে যে এখানে কল্পনা করে যে একটা দ্যাট এখানে আছে। সেই ক্ষেত্রে দ্বিতীয় ক্লজ হচ্ছে ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট
উইল হচ্ছে ভার্ব, সুতরাং আমরা জানি উইল থাকলে ওন্ট লিখতে হয় এবং সাবজেক্ট হিসাবে এখানে ইউ আছে, তাই ইউ ব্যবহার করতে হবে। এখানে দ্বিতীয় বাক্যটি I believe that you will do better in the examination। এখানে আমরা দেখতে পাচ্ছি that এর উল্লেখ আছে, তাই সেক্ষেত্রে প্রথম ক্লোজটি দ্বারা টেক কোয়েশ্চেন করতে হবে। বিলিভ যেহেতু ভার্ব ওয়ানে আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, সেই ক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করব এবং সাবজেক্ট হিসাবে এখানে আই আছে, তাই আই ব্যবহার করতে হবে। রুল 25, আই, ইউ, উই এই প্রোনাউনগুলো প্রপার নাউন হিসাবে সেন্টেন্সের সাবজেক্ট হলে টেক কোয়েশ্চেনের সাবজেক্ট ইট হবে। যেমন ইউ ইজ আ প্রোনাউন, ইউ হচ্ছে একটা প্রোনাউন। সাধারণত আমরা ইউ আর এ গুড বয়, ইউ এর সাথে আর বসে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ইউ কে আমরা ভিন্নভাবে ব্যবহার করতে পারি এবং এই ক্ষেত্রে এরকম উদ্ধৃতি চিহ্ন দিয়ে আলাদা করা থাকবে। এখানে বোঝানো হচ্ছে যে ইউ হচ্ছে একটা প্রোনাউন, সেই ক্ষেত্রে আমরা ইজ থাকলে ইজন্ট লিখব এবং ইউ এর পরিবর্তে ইট ব্যবহার করতে হবে। রুল 26, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা প্রায়ই ভুল করে এই ক্ষেত্রে। কোনো বাক্যের মধ্যে ফিউ, হার্ডলি, সেলডম, লিটল, স্কার্সলি, রিয়ালি, নেভার, নাথিং, নোবডি, নান ইত্যাদি থাকলে টেক কোয়েশ্চেনে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন হয়, অর্থাৎ যদি বাক্যে এগুলো থাকে তাহলে আমরা নট ব্যবহার করব না। যেমন ইট হ্যাজ হার্ডলি রেইনড এট দিস সামার, এখানে হ্যাজ আছে, আমরা জানি হ্যাজ থাকলে হ্যাজেন্ট হওয়ার কথা, কিন্তু বাক্যে হার্ডলি থাকার কারণে আমরা এখানে নট ব্যবহার করব না, শুধু হ্যাজটা ব্যবহার করব। হ্যাজ এবং সাবজেক্ট এখানে ইট আছে, তাই এখানে ইট ব্যবহার হয়েছে। অর্থাৎ মোট কথা হলো বাক্যে ফিউ, হার্ডলি, সেলডম, লিটিল, স্কার্সলি, রিয়ালি, নেভার, নাথিং, নোবডি, নান ইত্যাদি থাকলে আমরা নট ব্যবহার করব না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রিয় শিক্ষার্থীরা, টেক কোয়েশ্চেনে ভালো করার জন্য তোমার গাইড বই অথবা যেখানে টেক কোয়েশ্চেনের সকল নিয়মগুলো লেখা আছে সেগুলো বারবার পড়ে রপ্ত করতে পারলে টেক কোয়েশ্চেনে 5 নম্বরের মধ্যে 5 নম্বর পাওয়া খুবই সহজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।